বড় বোনের পাত্র হিসেবে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে থমকে যায় অষ্টাদশী কন্যা এনাফুল জান্নাত খান লিয়া। ক্রাশকে আকস্মিক নিজ বাড়ির লিভিং রুমে দেখে লিয়া আশ্চর্য হয়। সিঁড়িতে পা রাখার সাথে সাথেই লিয়ার দৃষ্টি যায় ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেহমানদের দিকে। এই তো মিনিট পাঁচেক আগেই তুলে গিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলেছিল, পাত্রের মা-বাবা, পাত্র আর কাজিন এসেছে। স্যুট-বুট পরিহিত পাত্রকে দেখতে খুব সুন্দর লাগছে। এক কথায় সো হ্যান্ডসাম, লুকিং বিউটিফুল। সোফায় বসা সুটবুট পরিহিত সুদর্শন মানবকে দেখেই লিয়ার পাজোড়া যেন জমিনে আটকে যায়। মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। দুহাতে সিঁড়ির রেলিং চেপে ধরে বার কয়েক পলক ঝাপটায়। বিস্ফোরিত নয়নে তাকিয়ে মনে মনে আওড়ায়, আপনাকে তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাম। আপনি প্রায়ই আমার স্বপ্নে আসেন। আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আমি জেগেই আপনাকে এই সময় দেখতে পাচ্ছি। এটা আমি জেগে জেগে স্বপ্ন দেখছি কি, নাকি এই মুহূর্তে এখানে আপনাকে দেখতে পাওয়ার চোখের ভ্রম? আর নাকি যা দেখতে পাচ্ছি, আমার সিক্স সেন্স আমাকে যা জানান দিচ্ছে তা কি সত্যি? লিয়ার চোখ দুটো বুঝে হতাশার নিঃশ্বাস ছাড়ে আর মনে মনে ভাবে, উফ, ভাগ্য আবারও আমাকে কাঁদাতে চাইছে। আপনার প্রতি এক বুক অভিযোগ আর পাহাড় সম অভিমান নিয়ে দূরেই ছিলাম। যখন রিয়েলাইজ করলাম আমি আপনাকে বোঝাতে পারলাম না, বোঝাতে চেয়েও বোঝাতে পারিনি আপনাকে। মেঘের আড়ালে যেমন রোদ থাকে, ঠিক তেমনি আড়ালে সত্যিও লুকিয়ে থাকে। আপনি সবটা না জেনেই আমার উপর ব্লেম করলেন। সেই ব্লেমটা আমি মেনে নিতে পারিনি, তাই তো বারংবার মন থেকে চেয়েছি কোনো কালেই যেন আপনার সাথে আমার সাক্ষাৎ না হয়। অবশ্যই এটা আপনার নিজেরই চাওয়া। আপনার সেই চাওয়াকে প্রায়োরিটি দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি আমি। আড়াল করে রেখেছি। নিজের অনুভূতিকে দমিয়ে রেখেছি। আপনাকে নিয়ে আমার মনে সুপ্ত ভালো লাগার যে ফিলিংস ছিল, সেসব ভুলতে চেয়েছি বারংবার। জানি না কতটুকু সফল হয়েছি আমি। আদৌতে সফল হয়েছি কি? পুরনো বিষাদময় স্মৃতি মস্তিষ্কে স্মরণ হতেই লিয়ার বুকের মাঝে যন্ত্রণা অনুভব হয়। তুলির বলা কথা স্মরণ হতেই লিয়ার টানা টানা নজর জোড়া টলমল করতে শুরু করে। বর্তমান পরিবেশ পরিস্থিতিটা যেন আগুনে ঘি ঢালার মতো যন্ত্রণাটাকে জ্বলনে পরিণত করছে। লিয়ার মন মস্তিষ্ক জুড়ে এখন শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। লিয়া নিজের চোখকে বিশ্বাস করলেও নিজের মস্তিষ্কের স্মরণ হওয়া কথাগুলো মানতে চাইছে না। লিয়ার অবচেতন মনটা খুব করে চাইছে, খুব বেশি চাইছে উনি যেন পাত্র না হন। লিয়া মনে মনে প্রে করতে থাকে, ইয়া আল্লাহ, আমার ধারণা যেন ভুল হয়। তুলির বর্ণনা মতে উনি যেন পাত্র না হয়। ভাবনার মাঝে কেউ লিয়ার কাঁধে হাত রাখে। উষ্ণ স্পর্শে লিয়া হকচকায়। ঘাড় ঘুরিয়ে তাসমিনকে দেখে যেন আরেক দফা চমকায় লিয়া। পরপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে হালকা হাসার চেষ্টা করে। তাসনিম একবার ড্রয়িং রুমে বসা মেহমানদের দিকে নজর বুলিয়ে ফের লিয়ার বিবর্ণ ফ্যাকাশে মুখ বিবরে চাইল। ঠোঁটের ফাঁক গলে বেরোলো, এখানে দাঁড়িয়ে কি করছিস? লিয়া শুকনো ঢোক গিলে নেয়। কিছুটা জড়তা নিয়ে প্রতিউত্তর দেয়, কই, কিছু না তো। তোমার হবু বরকে দেখতেই তো আসছিলাম। লিয়ার শেষের কথাটা শুনে তাসনিমের কিছুটা লজ্জা অনুভব হয়। মুহূর্তে উজ্জ্বল শ্যামবর্ণ মায়াবী মুখে হালকা গোলাপি আভা ছড়িয়ে পড়ে। তাসনিম মাথার উপর দেয়া ওড়নাটা এক হাতে ঠিক করে নিয়ে বলে, আমাকে দেখ তো, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যতই হোক, ওখানে জারিফের মা বাবা উপস্থিত আছেন। ছেলের বউ হিসেবে আমাকে তাদের পছন্দ হবে তো? রিজেক্ট করবে না তো আমায়? তাসনিম শেষের কথাগুলো একটু মজার ছলেই বলে। এতক্ষণ যদিও লিয়া পাত্রকে তা নিয়ে কনফিউজ ছিল, তাসনিমের কথায় সাথে সাথে সব কনফিউশন দূর হয়ে যায়। তাসনিমের হবু বর যে জারিফ তা এখন ঝকঝকে সাদা কাগজের মতো স্পষ্ট হয়েছে লিয়ার কাছে। হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠে লিয়ার। লিয়া নিজেকে তটস্থ করে আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে। জোর করে হাসির রেখা ঠোঁটের কোণে টেনে আনে। স্বাভাবিক স্বরেই বলে, আরে আপু, তুমি কি যে বলো না, তুমি দেখতে একদম মিষ্টি। পৃথিবীর সব বাবা মাই একবার তোমাকে দেখলে এক বাক্যে তোমাকে তাদের পুত্রবধূ করতে চাইবে। প্রথম দর্শনেই তোমাকে তারা তাদের ঘরের লক্ষ্মী হিসেবে চাইবে। সেখানে রিজেক্ট করবে তোমাকে? হাউ ফানি! কতটা হাস্যকর না? তোমার মতো রূপে গুণে আর কয়জন আছে বলো তো? তার উপর তুমি একজন ডক্টর।
তোমার শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী বিনা ভিজিটে সেবা পাবে। এখন ডক্টরদের যে পরিমাণ হাই অ্যামাউন্ট ভিজিট ভাবা যায়। উফ, তাও আবার সিরিয়াল পাওয়া যায়। সেখানে একজন রেজিস্টারকৃত ডক্টর বৌমা পাবে, ইন্টার্ন করছে সে মাত্র। ইন্টার্ন শেষ হলে প্র্যাকটিস করবে, তখন তো চারিদিকে তোমার নাম ছড়িয়ে পড়বে। এটা তো তাদের সুপ্রসন্ন ভাগ্যের ব্যাপার স্যাপার। হুম। লিয়ার কথা শুনে তাসনিম ঠোঁট টিপে হাসতে থাকে। ঠোঁটে বিস্তৃত হাসি রেখেই বলে ওঠে, হয়েছে বোন, এবার একটু থাম। প্রশংসাগুলো আজ না হয় তুলে রাখ। একসাথে সব প্রশংসা করলে তো ফুরিয়ে যাবে। তার আগে এখন তুই আমার সাথে নিতে চল। ওখানে আন্টি আঙ্কেল আছেন, ওনাদের সাথে আমার ফার্স্ট দেখা হবে। কেমন জানি আনইজি ফিল হচ্ছে। তাই বলছি, আমাকে সাহস জোগানোর জন্য তুই সব সময় আমার সাথে সাথেই থাকিস, কেমন? লিয়া কপাল কুঁচকে বাম ভ্রুটা কিঞ্চিত নাচিয়ে বলে, আমি কি সাহসের সিলিন্ডার নাকি যে সাহস সাপ্লাই দিব? হ্যাঁ। কথাটা শেষ করেই লিয়া মৃদু আওয়াজে হাসে। কিছুটা ব্যথিত হৃদয় নিয়ে মলিন মুখে চমৎকার হাসে লিয়া। হাসির আড়ালে থাকে বেদনা। লিয়া ঠোঁট চওড়া করে ফের বলে, আপু, তুমি কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকা প্ল্যান করেছো নাকি? ওইদিকে তোমার উঠবি তো মনে হয় তোমার দর্শন পাওয়ার জন্য হাপিত্তেশ করছে। তোমাকে সাহস জোগানোর আনিজি দূরীকরণের মানুষ নিচে আছে। সো টাইম ওয়েস্ট না করে জলদি চলো তো, গো ফাস্ট। তাসনিম দৃষ্টি সরু করে কাট কাট গলায় বলে, নো, নেভার। একা একা যাওয়া আমার পক্ষে পসিবলই নয়। সত্যি আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তুইও তো দেখবি বলছিলি, তাই আমার সাথেই চল। তোর দেখাও হবে, আমারও বড়দের মাঝে অস্বস্তি বোধটা একটু হলেও কম হবে। অনিচ্ছা সত্ত্বেও বড় বোনের কথা রাখতে লিয়া তাসনিমের সাথে নিচে নামতে থাকে। প্রতিটা সিঁড়ির ধাপে পা ফেলছে লিয়া। সাথে লিয়ার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বাড়তে থাকে। বুকটা ক্রমশ ভারী হয়ে উঠছে। না চাইতেও নীল বেদনায় বুকটা ছেয়ে যাচ্ছে। একাসন বিশিষ্ট রাজকীয় সোফায় জান্নাত বেগম বসে আছেন। বয়স 70-এর কোঠায় হলেও চেহারার জৌলস এখনো বিদ্যমান। তেমনি বেশ দাপট নিয়ে চলেন। বাড়ির যে কোনো বিষয়ে প্রধান সিদ্ধান্তদাতা তিনি। নাতি নাতনিরা সহ নিজের ছেলে ছেলের বউরা এখনো ভয় করেই চলেন। অবশ্য শুধু ভয়ই নয়, শ্রদ্ধা সমীহ করে চলেন সবাই। একপাশে 4 আসন বিশিষ্ট সোফায় তাসনিমের বাবা ইমতিয়াজ খান, ওনার পাশেই জারিফের বাবা আনোয়ার রহমান, তারপর জারিফের মা জাহানারা বেগম। অপর পাশের সোফায় সাদা শার্টের উপর কালো কোট, কালো প্যান্ট আর কালো শু পরিহিত মানব ভার্সিটির টিচার আয়মান জারিফ। জারিফের পাশেই এক মানব বসে উসখুস করছে। টি শার্টের উপরে চেক শার্ট পরা আর শার্টের বোতামগুলো খুলে রাখা। জিন্স প্যান্ট পরনে, পায়ে সাদা ক্যাটস। বড়রা বিভিন্ন কথায় মশগুল ছিল। জারিফ ফোনে কল করছিল। নীল বসে বসে বোর হচ্ছিল। নীল সোফায় গা এলিয়ে দেয়। অতঃপর জারিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদুস্বরে বলে ওঠে, ব্রো, তোকে দেখে তো মনে হচ্ছে তুই পাত্রী দেখতে না এসে কোনো শোকসভায় আসছিস। এ কি, রং পড়েছিস তুই? জারিফ নির্বিকার ভঙ্গিতে স্পষ্ট স্বরে শুধায়, কেন, দেখতে পাচ্ছিস না তুই? নাকি নার্সারির বাচ্চা তুই? কালার চিনিস না? অবশ্য তোকে নার্সারির বাচ্চার সাথে কম্পেয়ার করলেও ভুল হবে না, কাজ তোর জ্ঞানের পরিধি নার্সারি বাচ্চাদের সমানই। জারিফের অপমানজনক কথাটা শুনে নীল মুখটা কাচুমাচু করে ফেলে। যতই হোক, এত বড় একজন অনার্স পড়ুয়া ছেলেকে কিনা নার্সারির বাচ্চার সাথে তুলনা করা হলো, বিষয়টা সত্যিই লজ্জাকর। তবে নীলের কাছে এ কথা নতুন নয়, আর না কোনো ম্যাটার। জারিফের কথাকে গায়ে না মেখে নীল আরেকটু টান টান হয়ে বসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখতে পাচ্ছি, দেখেই তো বললাম। আর শোন ব্রো, এই ব্ল্যাক কালার কেমন জানি শোক প্রকাশ করে, তাই কথাটা বললাম। কয়েক সেকেন্ড পরে নীল একটু নড়ে চড়ে বসে। বিরক্তিকর গলায় ফের বলে, পাত্রী দেখতে আসছি, অথচ পাত্রীর কোনো নামগন্ধই নেই। উফ, কি যন্ত্রণা! এখানে বসে বড়দের বিরক্তির কথাবার্তা গিলতে যাচ্ছে। পাত্রী আসবে, সাথে 2-4টা সুন্দরী কাজিন কিংবা বান্ধবী আসবে, তাদের সাথে আলাপ করব। কোন মেয়ের সাথে তোর আলাপ মানে তো ফ্লার্টিং, আর ট্যাপ ট্যাপ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকা। নীল জিহ্বায় কামড় দিয়ে সাথে সাথেই প্রতিবাদ করে বলে, ছি 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 ব্রো, আমার মতো
ইনোসেন্ট ছেলের নামে এমন মিথ্যাচার তুই করতে পারলি? ইটস নট ফেয়ার ব্রো। এই সারপ্রাইজ অব্রনীলের চরিত্র, আচার ব্যবহার কাজকর্ম, এক কথায় এ টু জেড নিয়ে নেগেটিভ মন্তব্য আজ পর্যন্ত কেউ করেনি, অ্যাকসেপ্ট নিজের বাড়ির লোক, নিজের ফ্যামিলি অব্রনীলের কদর বুঝতে পারছে না, যে কিনা একজন ফিউচার ব্রাইট সাইকোলজিস্ট। শেষের কথাগুলো ক্ষীণস্বরে ভাব নিয়ে বলে নীল। জারিফ দৃষ্টি ফোনে রেখে মিটিমিটি হাসে। নীল ছোট্ট করে শ্বাস টেনে নেয়। এক হাতে শার্টের কলারটা একটু টান টান করে নিয়ে আয়েশ করে বসার চেষ্টা করে। অতঃপর কিছু মনে হতেই নীল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে উৎসুক হয়ে বলে, আচ্ছা ব্রো, সকালে বড় মার আম্মু ডাইনিংয়ে বলাবলি করছিল, তাই কথাটা কানে এলো। এত ভনিতা না করে সোজা সাপটা কথা বল। যদিও আমি গেস করেছি তুই কি বলবি। জারিফের কথাগুলো শুনে নীলের কপালের ভাঁজ প্রগাঢ় হয়। কপালের ভাঁজ কিছুটা সরল করেই বলে, পাত্রী আই মিন হবু ভাবি নাকি তোর পরিচিত? আগে থেকেই তোদের মধ্যে অ্যান্ডারস্ট্যান্ডিং আছে। আরও ক্লিয়ার করে বললে। থাক, তোকে আর ক্লিয়ার করে কিছু বলতে হবে না। আর হ্যাঁ, ও আমার পরিচিত। শি ইজ ওয়েল নোন টু মি। নীল অভিযোগের সুরে বলে, তাহলে আমাকে কোনো একবারও মিট করাসনি? হ্যাঁ, আর মিট না হয় বাদই দিলাম, অন্তত পক্ষে ছবি টবি তো দেখাতে পারতি। আমার পছন্দের জিনিসে তো তোর আবার ভাগ বসানোর স্বভাব। বলো তো যায় না পোশাক আশাকের মতো আবদার করে বসতে। যদিও তোর থেকে সিনিয়র হবে, তবুও তোকে বিশ্বাস নেই। তোর থেকে 5 বছরের বড় রুম কি তার সাথে শুনেছে তুই ফ্লার্ট করিস। এই ব্রো, এগুলো জাস্ট টাইম পাস, বলতে পারিস ফানও বটে, তবে জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট একজনকে খুঁজছি। আগে নিজে পারফেক্ট হও, তারপর। হঠাৎ জারিফ থেমে যায়। মুখের শব্দগুলো উড়ে যায়। জারিফের নজর জোড়া থমকায় যেখানে দুই মানবী দাঁড়িয়ে আছে। তাসনিমের পাশে লিয়াকে দেখে জারিফ অবাক হয়। এতক্ষণ নীলের সাথে হেনাতনা কথা বললেও মনটা বারবার চাইছিল তাসনিমের দর্শন। সেখানে জারিফের দৃষ্টি প্রগাঢ় হয় তাসনিমের পাশে থাকা টানা টানা বড় বড় কালো মিচমিচে চোখের মনির অধিকারী মানবীতে। জারিফ বিস্ফোরকর চাহনিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে লিয়ার দিকে। লিয়াকে দেখার পরে কিছু কথা মস্তিষ্কে স্মরণ হতেই সাথে সাথে দৃষ্টি নুইয়ে নেয়। লিয়াকে দেখে জারিফের ভেতরে অনুতপ্ত বোধ জাগ্রত হয়। সাথে জারিফের মনে কিছুটা শঙ্কার সৃষ্টি হয়। জারিফ ফোঁস করেই নিঃশ্বাস ছেড়ে মনে মনে আওড়ায়, ও শিট, এই মেয়েটা এখানে কি করছে? আর বাহ্যিক অ্যাপিয়ারেন্স দেখে তো বাইরের কেউ মনে হচ্ছে না। কজ তাসনিমের ফেসের সাথে অনেক মিল দেখছে। তার মানে এই মেয়ে এইবারের মেয়ে, নো ডাউট। সেদিন মেয়েটার সাথে মিসবিহেভ করা মোটেও আমার উচিত হয়নি। সেদিনের আচরণের কথা সবার সামনে বলে দিলে তবে সবার মধ্যে আমাকে নিয়ে ব্যাড ধারণা জন্মাবে। মেয়েটাকে কড়া করে কিছু বলতে গিয়ে ফ্যামিলির শিক্ষা বলে বলে ফেলেছিলাম। এবারে মেয়ে, বাট মেয়েটার আচরণ তো প্রকাশ করে না। কারণ যেই কয়বার মেয়েটার সাথে দেখা হয়েছে মেয়েটার মধ্যে ভালো কিছু দেখেনি। আর সেদিন তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল মেয়েটার অসভ্যতামি। যাই হোক, তবু মেয়েটার সাথে ওভাবে রূঢ় আচরণ আমার চরিত্রের সাথে কোনোভাবেই মানা যায় না। তারপরেও জানি না সেই সময় আমার কী হয়েছিল, একটু বেশি হয়তো। এত সময় সুন্দর আনন্দ ঘন অবস্থা বিরাজ করছিল জারিফের হৃদয়ে। মুহূর্তে সে জায়গায় আশ্রয় নেয় অপরাধবোধ, অনুশোচনা। ২৬ বছরের জীবনে জারিফের মনে পড়ে না কখনো কাউকে কথা বা কাজ দিয়ে হার্ট করেছে, আর বা কাউকে অসম্মান করেছে। কিন্তু সেদিন লিয়াকে বলা প্রতিটি কথা যখন শীতল মস্তিষ্কে নাড়া দেয়, তখন জারিফ কিছুটা অনুতপ্ত হয়। জারিফের মনে হয় একটু বেশি বলে ফেলেছি বোধহয়। জারিফের অবচেতন মন আওড়ায়, আসলে সেদিন নাতাশাকে ওইভাবে দেখে আমার সেন্স ঠিক ছিল না। মানছি আমি নাতাশার ব্যাপারে খুব পসেসিভ, তারপরও মেয়েটারও যে দোষ ছিল না এমন নয়। জান্নাত বেগম উপস্থিত সবার সামনে তাসনিম লিয়াকে পরিচয় করিয়ে দেন। তাসনিম সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। অতঃপর জাহানারা বেগম তাসনিমকে নিজের পাশে বসিয়ে হাসি মুখে কোমল গলায় বিভিন্ন কথা বলেন। জাহানারা বেগমের মুখাবয় দেখে যে কেউ নির্দ্বিধায় বলতে পারবে একমাত্র ছেলের বউ হিসেবে মেয়েটাকে ওনার বেশ মনে ধরেছে।
আর একরকম ভদ্র শান্তশিষ্ট মায়াবী ফেসের অধিকারী মেয়েকে না পছন্দ করবে কে? লিয়া একপাশে মাথা নুইয়ে দাঁড়িয়েছিল। ওড়নার কোনা আঙ্গুলে একবার পেঁচাচ্ছে তো আবার খুলছে। এ বাড়ির বড় বউ তাহমিনা বেগম হঠাৎ লিয়াকে উদ্দেশ্য করে শরবতের ট্রেটা দেখিয়ে আদুরে গলায় বলে ওঠে, লিয়া, সোনা মা আমার, শরবতটা সবাইকে দাও। তাহমিনা বেগম প্রথমে কথাটা তাসনিমকেই বলতে চেয়েছিল, পরে দেখলেন মেয়ে তার হবু শাশুড়ির পাশে বসা। জাহানারা বেগম বেশ উৎসুকভাবে এটা সেটা কথা বলছেন তাসনিমের সাথে। সেখানে ব্যাঘাত ঘটাতে ওনার মন সায় দিল না, তাই তো পাশে দাঁড়িয়ে থাকা লিয়াকেই বললেন। লিয়া মলিন মুখে জোর করে হাসির রেখা ফুটিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। মাথা নেড়ে মৃদুস্বরে বলে, ঠিক আছে বড় মা। বাড়ির মেঝ বউ রাজিয়া সুলতানা, লিয়ার আম্মু, কাজের মেয়েটার সাহায্যে বিভিন্ন রকমের মিষ্টি ফলমূল কয়েক রকমের নাস্তার ট্রেনে রাখেন। লিয়া এক এক করে সবাইকে শরবত দিতে থাকে। আগে বড়দের, অতঃপর জারিফদের পাশে আসে। নীল যেন কোনো ঘোরের মধ্যে আছে, মুখে কোনো কথাই নেই। যখন বুঝতে পারলো পাত্রী তাসনিম, তখন নীলের মনে লাড্ডু ফোটে। নীল মনে মনে ভাবে, উফ, বড্ড বাঁচা গেল। এতক্ষণ তো পাত্রীকে তা নিয়ে কনফিউজ ছিলাম। ব্রো, এর নজর জোড়া ফলো করে মনে হয়েছিল পাত্রী মিস লিয়া। পরে বড় মা যখন পাত্রীকে কাছে টেনে বসালেন, তখন সব কনফিউজ দূর হলো। তার মানে শ্যামবর্ণের মায়াবী মেয়েটা ভাবি, টানটানান আর মনোহরণী, ফর্সা, ডাগর ডাগর চোখের মালকিন হলে বেআইন। নীলের এসব ভাবনার মাঝেই লিয়া শরবতের ট্রেটা নীলের সামনে ধরে। এতেও নীলের কোনো হেলদোল নেই। নীল তো মনে হয় ইহজগতেই নেই, ও তো ওর ভাবনার জগতেই বিরাজ করছে। প্রায় মিনিট খানেক পর লিয়া যথেষ্ট বিরক্ত হয়ে যায়। কি বলে সম্বোধন করবে, কি বলবে লিয়া ভেবে পাচ্ছে না। অতঃপর হালকা কেশে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই যে শরবত দিন। এতক্ষণে নীলের হুঁশ ফিরে। লিয়ার কথা কর্ণদয় ভেদ করে মস্তিষ্কের নিউরনে সারা জাগাতেই নীল নড়ে চড়ে বসে। ভাবনা থেকে বেরিয়ে লিয়ার দিকে তাকিয়ে আকস্মিক অস্পষ্ট স্বরে বলে ওঠে, ওয়াও, সো নাইস। এক বাক্যে বললে অসাধারণ। কথাটা শুনেই লিয়া আশ্চর্যের চরম সীমায় পৌঁছায়। সাথে লিয়ার মেজাজটাও খারাপ হয়। বড়রা উপস্থিত থাকায় লিয়ার রাগটা প্রকাশ করতেও পারছে না। জারিফ তো বিস্ফোরিত নয়নে নীলের দিকে তাকায়। জারিফ মৃদু রাগী চোখে নীলের দিকে তাকাতেই নীল বিষয়টা বুঝতে পারে। নীলও থতমত খেয়ে বসে। সে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। নীলের কথা শুনে সবার দৃষ্টি নীলের দিকে। জান্নাত বেগম খানিকটা মোটা চোখে গম্ভীর মুখাবয় করে নীলের দিকে তাকিয়ে আছেন। সেটা দেখে নীলের মুখটা চুপসে এইটুকুন হয়ে যায়। নীল বার কয়েক শুকনো ঢুক গিলে নেয় আর ভাবে, ওহ শিট, বুড়ি দাদিকে দেখে তো মনে হচ্ছে বেশ চটেছে আমার উপর। ও গড, আমার স্লিপিং অফ টাং এর জন্য ব্রো এর বিয়েটা না ভেস্তে যায়। নীল সবাইকে অবাক করে গমগমে কণ্ঠে বলে ওঠে, অসাধারণ, এক কথায় ওয়াসাম। বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর। আহ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। সবুজের ডিসেম্বর। সবুজ হলো শান্তির প্রতীক। গাছের পাতার রং সবুজ। সত্যি দাদিয়াম্মা, আপনার আভিজাত্যপূর্ণ রুচির প্রশংসা না করে আমি থাকতে পারছি না আর। সবুজের মাঝে অভিজাত্যপূর্ণ সাদে পর্দাগুলো মৃদু বাতাসে উড়াউড়ি করছে। এখানে কোনো কবি থাকলে নির্ঘাত মারাত্মক সুন্দর একটা কবিতা লিখে ফেলতো। তাসনিম মিটিমিটি হাসছে। জারিফ আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করছে। জাহানারা বেগম চোখ রাঙিয়ে তাকাতেই নীল থেমে যায়। আর লিয়া ভাবে, মেন্টাল নাকি? জান্নাত বেগম মুখ গম্ভীরতার ছাপ রেখে ভরাট গলায় বলেন, এখন আপাতত নাস্তা করো, কবিতা লেখার জন্য পরে পাছে সময় পাবে। নীল শরবতের গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিতে থাকে। জারিফের সামনে দাঁড়াতেই লিয়ার হৃদযন্ত্রের গতিবেগ বেড়ে যায়। লিয়ার মনে কম্পন শুরু হয়। মনের কম্পনটা মুহূর্তেই সারা শরীরে ছেয়ে যায়। হাতটা কাঁপতে থাকে। জারিফ একবার লিয়ার মুখের দিকে তাকিয়ে ওটা হাতে তুলে নেয়।
অস্পষ্ট স্বরে বলে, থ্যাঙ্কস।